অভ্যুত্থানের 6 মাসেও আহত অনেকে পায়নি সহায়তা। ব্যবস্থাপনায় জনবল সংকট নিয়েও সচেষ্ট জুলাই ফাউন্ডেশন। যারা বেশি আহত আমরা তাদেরকে আগে প্রাধান্য দিই। আমাদের এখানে একটা কুইক রেসপন্স টিম আছে। আপনার যে পরিমাণ কাজ আমরা করছি সেই তুলনায় লোকবল কম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। চট্টগ্রামের রাউজানে আধিপত্যের লড়াইয়ে 5 মাসে 33 সংঘর্ষ, প্রাণ গেছে 3 জনের, আতঙ্কে স্থানীয়রা। দুই গ্রুপের মধ্যে সবসময় গোলাগুলি মারামারি, এসব মধ্যে আমরা এলাকাবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। অভ্যুত্থানের পর দুর্নীতি আমলাতন্ত্র কমায় বাড়ছে রপ্তানির গতি। অর্থ বছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি 12.5%। স্ট্যান্ডার্ড হয়নি, বাট আগের থেকে একটু ভালো একটা শেপে এসেছে, যার কারণে কিন্তু রপ্তানিটা আমাদের স্মুথলি করতে পারছি। এবং উত্তরবঙ্গ থেকে ঢাকা চলাচলে বগুড়া অংশের 4 লেনে ঝুঁকি। 24 সাল থেকে 133 দুর্ঘটনায় 117 জনের প্রাণহানি। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইর আছি। স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের মিছিলে নেমেছিল ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও অনিশ্চিত সংখ্যায় দিন কাটছে অনেক আহতের। বারবার যোগাযোগ করেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা মিলছে না বলে অভিযোগ আহত পরিবারের। দাবি তাদের ত্যাগের মূল্যায়ন করা হোক অগ্রাধিকার ভিত্তিতে। ফাউন্ডেশন বলছে ব্যবস্থাপনায় জনবলের অভাব সত্ত্বেও আহতদের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। গণ অভ্যুত্থানে দ্রোহযাত্রার রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী এই পা। 24 জুলাইয়ের বয়ানে মিশে আছে এমন অসংখ্য দগদগে স্মৃতি। স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের প্রতিজ্ঞা আর প্রলয়ের গল্পে ছিল হাজারো নাম। তাদেরই একজন স্কুল পড়ুয়া আল আমিন। উত্তাল জুলাইয়ে এই 2 পায়ে ভর করে প্রতিবাদ আর মিছিলে সামিল হয়েছিলেন। কিন্তু কে জানত রক্তাক্ত সেই জুলাই কেড়ে নেবে তার একটি পা। আন্দোলনের 6 মাস পেরিয়েও অনিশ্চিত শঙ্কায় কাটছে আল আমিনের প্রতিটি মুহূর্ত। অগ্রাধিকার বিবেচনায় পাননি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। হটলাইন নাম্বারে ফোন করেও মেলেনি সমাধান। আমি জুলাই ফাউন্ডেশনে আপনার 11 মাস 3 তারিখে ফর্ম জমা দিছি, এখনো কোনো টাকা কোনো আপডেট পাইনি। আপনি কাকে কল দিয়েছেন? 16,000-এ ফোন দিলে তো ওরা ধরে না। না ঠিক আছে, বাট আপনি কল দিয়েছেন, আপনার সাপোজ হচ্ছে পায়ের ব্যথা, এখন আপনি মাথার ব্যথা লোকে কল দিলে হবে বলেন? সারা জীবন ছেলে যতদিন বাইসে আছে, আমরা যতদিন বাইসে আছি, এতদিন তো আমার ছেলেরা আমাদের চালাইতে হবে। আমরা কি করব এখন? আমাদের তো কোনো কুল নাই। রামপুরায় পুলিশের গুলিতে আহত হন গাড়িচালক সুমন হাওলাদার। 5 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ফিরতে পারেননি নিজ পেশায়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সব ধরনের কাগজপত্র ভেরিফাইড হলেও এখনও পাননি সহায়তা। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা তার। আন্দোলন করছি, দেশ স্বাধীন করছি আমরা। বর্তমান যুগে স্বৈরাচার খেদাইছি আমরা। আমাদের কোনো কেউ ডাক দেন, আমরা নিজের আবেগ থেকে যাইয়া রাস্তায় হাত হইছি। সরকার বসাইছি তো আমরা, তারা ভালো কাজ করবে, আমাদের দিক খেয়াল রাখবে। আমাদের দিক খেয়াল রাখলো কই? হেরা তো হেগোতা নিয়েই ব্যস্ত। আল আমিন ও সুমনের মতো হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে ভেঙেছে কর্তৃত্ববাদের শৃঙ্খল। এক দফার মন্ত্রে তারুণ্যের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়। জুলাইয়ের দ্রোহের আগুনে কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কারো চোখের আলো নিভে গেছে চিরদিনের জন্য। কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর এই আহতরা কতটা গুরুত্ব পেলেন রাষ্ট্রের কাছে? কাগজপত্র জমা দিয়েছি আজকে 2-2.5 মাস হইতে আছে। ওই যে ওখানে এরা কোনো খবর আত্মা কোনো কিছু বা কি আছে, কি পাইছি না কি, এরা কোনো কিছু কোনো খবর লয়। যে অনেকে ফর্ম আগে জমা দিছে, তারা এখনো পায় নাই। তারা আবার কিছু লোক আছে যে এখন কিছুদিন হলো জমা দিছে, তারা পেয়ে গেছে।
তো এটাই ভাই জুলাই ফাউন্ডেশন তো আমরা এই মুহূর্তে আশা করি নাই। এখনও দুঃসহ যন্ত্রণাকে সঙ্গী করে দিন কাটছে হাসপাতালের বিছানায়। এমনকি রাজপথে নেমেও কারো কারো ভাগ্যে মেলেনি সহায়তা। নিষ্ফলে চাহনিতে হয়তো একটাই প্রশ্ন, তবে কি এই ত্যাগের মূল্যায়ন হবে না? সংসার চালাতে পারতেছে না, 7 মাসে ঘর ভাড়া দিতে পারতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে, অনেক সমস্যায় আছে। ওরা আমাদেরকে আশ্বাস দিতেছে পাবেন কি কবে পাবে সেই কোনো আমাদের নিশ্চয়তা নেই। সর্বমোট বলছে 3 লাখ টাকা করে দিবে, 1 লাখ টাকা করে ইদারিং দিবে, আর পরিবর্তে আবার সবাইকে দিলে ওই সঙ্গে বলছে আমাকে দিবে, কিন্তু আমি এখন পর্যন্ত হাতে পাইনি। জনবল লাগলে বাড়ান, অফিস লাগলে বাড়ান, অ্যাটলিস্ট আপনারা আপনাদের যে TNT নাম্বার, যে হেল্পলাইন নাম্বার, ওই সার্ভিসটা আমাদেরকে দেন। ফাউন্ডেশনের কর্তারা বলছেন, কয়েক ধাপে যাচাই বাছাইয়ের দীর্ঘসূত্রতা ও দক্ষ জনবলের অভাবেই সময় মতো দেয়া যাচ্ছে না প্রয়োজনীয় সেবা। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি তাদের। এরকম হয়তো প্রতিদিন 4-5 জন হতে পারে যে হয়তো আমাদেরকে রিচ করতে পারে নাই। তার মানে এই না যে আমরা ফোন রিসিভ করি না, আমাদের প্রতিদিন 250 থেকে 300 কল আমরা রিসিভ করি। ক্যাটাগরি অনুযায়ী যারা বেশি আহত আমরা তাদেরকে আগে প্রাধান্য দিই। আমাদের এখানে একটা কুইক রেসপন্স টিম আছে। আপনার যে পরিমাণ কাজ আমরা করছি সেই তুলনায় লোকবল কম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমাদের এখন মোটামুটি আমাদের ফাউন্ডেশন নিজস্ব লোক আছে 34 জন এবং বিভিন্ন আমরা ভলান্টিয়ারের সাহায্য নিচ্ছি। সবশেষ সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা 834 জন। তবে আহতের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করতে পারেনি সরকার। ফাউন্ডেশনের তথ্যমতে আহতের সংখ্যা 12,500-এরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। হয়তো আরও ভালো করার সুযোগ ছিল, সেটুকু হয়তো করা যায় নাই। প্রথমে 1 নম্বর হচ্ছে যে আমাদের এই ধরনের ঘটনার জন্য আমরা প্রস্তুত থাকে না। পৃথিবীতে আসলে এই ধরনের ঘটনা তো খুব বেশি ঘটেই নাই, সেটার যে অন্য অভিজ্ঞতাও আমাদের ছিল না, এমনকি পৃথিবীর অন্য অংশ এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এর ফলে আমাদের কিছু হয়তো প্রথম দিকে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে, সেগুলো থাকতে পারে। কিন্তু আমাদের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা দেশের টোটাল স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসকদের মধ্য থেকে আসলে এই ব্যাপারটা সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। পুলিশি নির্যাতনের ক্ষত আর বেদনাতুর জীবনের অবসান চান জুলাই অভ্যুত্থানের আহতরা। ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মিটিয়ে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর যে অপেক্ষা, তা কি আদৌ ফুরাবে অমিত সম্ভাবনাময় এই তরুণদের? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চট্টগ্রামের রাউজানে হাতে হাতে অস্ত্র, ফিল্মি কায়দায় চলছে আধিপত্যের মহড়া, সংঘর্ষ আর খুন খারাপি। গত 5 মাসে 33টি সংঘর্ষের ঘটনা একটি উপজেলায়। খুন হয়েছেন অন্তত 3 জন। সম্প্রতি প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করে খুন করা হয় ব্যবসায়ীকে। একের পর এক ঘটনা আর অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কিত এই জনপদের মানুষ। 5 আগস্টের আগে এই উপজেলায় একক আধিপত্য ছিল সাবেক এমপি ফজলে করিমের। সেই স্থানে দখল নিতেই সংঘর্ষে জড়াচ্ছে একাধিক গ্রুপ। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। হাতে অত্যাধুনিক মরণাস্ত্র, গ্রামের পথ ধরে মুখোশ পরে হেঁটে যাচ্ছেন একদল যুবক। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে এটি রাউজানের নোয়াপাড়া এলাকার একটি সিসিটিভি ফুটেজের দৃশ্য। শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় দিনে দুপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছে সন্ত্রাসীরা। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অস্ত্র হাতে এক যুবক বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। এক পর্যায়ে কোমরের পিস্তল বের করে গুলি করতে উদ্ধত হন। চলে ধস্তাধস্তি। এ চিত্র চট্টগ্রামের নোয়াপাড়া এলাকার। আরেক ফুটেজে দেখা যায় হেলমেট পরা এক ব্যক্তি দোনালা একটি বন্দুক হাতে দাঁড়িয়ে। তাকে কার্তুজ ভরে দিতে সাহায্য করছেন আরেক সহযোগী। তাদের ঘিরে লাঠিসোঁটা হাতে আরও কয়েকজন। এই দৃশ্যটিও রাউজানের নোয়াপাড়ার। সব মিলিয়ে রাউজান এখন এক আতঙ্কের জনপদ। 5 আগস্টের আগে এই জনপদে আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিমের একক আইন জারি ছিল। পট পরিবর্তনের পর থেকে পাল্টে যায় চিত্র। ফজলে করিমের জায়গা কে দখল নেবে তা নিয়ে চলে প্রতিনিয়ত হামলা, সংঘর্ষ, গোলাগুলি। খুন হয়েছেন অন্তত 3 জন। গ্রামের এই স্থানটিতে পাশে রয়েছে 2 থেকে 3টি বাড়ি। এছাড়া বাকি যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো এখান থেকে বেশ খানিকটা দূরে। এছাড়াও সামনের যে মোড়, সেটি এই স্থানটিকে দৃষ্টির আড়াল করেছে। ফলে ঘাতকরা এই স্থানটিকে হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। ঠিক এখানেই গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে, যার রক্তের দাগ এখনও এখানে লেগে রয়েছে। দিনের আলোতে এমন হত্যাকাণ্ডের পর ভয় জমেছে এলাকাবাসীর মনে।
সন্ধ্যার পর তো বটেই, দিনের আলোতেও নিরিবিলি পরিবেশে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন অনেক গ্রামবাসী। ব্যবসায়ী হত্যাকাণ্ডের পর এলাকাবাসীর মনে সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন উত্তর চট্টগ্রামের এ জনপদের মানুষ। দুই গ্রুপের মধ্যে সব সময় গোলাগুলি মারামারি এসব মধ্যে আমরা এলাকাবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। গুলিগুলা আবাস শুনে যায় খারে হনে মানে খোঁজ নেই মারে বাজে আনা ডর গর্তম বাইন পরিবর্তনের দিকে আমরা আশা করেছিলাম, কিন্তু তা এখনো তো সেই রকম কিছু দেখা যাচ্ছে না। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। ঠিক আছে, আমরা এখন কি করে নিজের জীবন তো নিয়ে যাই হবে। এখন বিগত 16 বছর রাউজানের বিএনপির নেতাকর্মীরা ছিলেন ঘরছাড়া। অভিযোগ রয়েছে পট পরিবর্তনের পর চাঁদাবাজি, বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে জড়ায় বিএনপির একাধিক গ্রুপ। 5 আগস্টের পর জানুয়ারি পর্যন্ত অন্তত 33টি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এর মধ্যে প্রায় 25টি নোয়াপাড়ার। যারা ভিন্ন নামধারে রাউজানে এখানে যারা আধিপত্য বিস্তার করে উড়ে এসে জুড়ে বসতে চাচ্ছে, তাদের কোনো অস্তিত্ব, তাদের কোনো ভূমিকা রাউজানের মাটিতে অতীতও ছিল না, এখনো নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না। এইখানে রাউজানে শতকরা 90 জন জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদেরের অনুসারী, বাকি 10 জন যেগুলো গোলাম আকবরের অনুসারী আছে, এর মধ্যে সবাই সন্ত্রাসী। দেখেন, আমাদের মধ্যে কোনো অস্ত্রবাদী নেই, চাঁদাবাজ নাই, আমরা কোনো চাঁদাবাজের পক্ষে কিনা। 5 আগস্ট অভ্যুত্থানের দিন জ্বালিয়ে দেওয়া হয় রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্প। এরপর থেকেই এই ক্যাম্পের কার্যক্রম বন্ধ। এছাড়াও রাউজান থানাতেও হামলা চালিয়ে লুট করা হয় অস্ত্র, সেগুলোও সব উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা যারা আছি, আমরা কাজ করে যাচ্ছি, অচিরে ইনশাল্লাহ উন্নতি হবে আর কি। ওখানে পুলিশ ক্যাম্প স্থাপন করলে, প্লাস ওখানে যেহেতু থানা থেকে দূরে, সেক্ষেত্রে ভালো হবে এবং ওখানে আমাদের খুব দ্রুতই পুলিশ ক্যাম্প চালু করার পরিকল্পনা রয়েছে। এসব হামলা, সংঘর্ষ, গোলাগুলির ঘটনায় অন্তত 15টি মামলা হয়েছে। আটক হয়েছেন বেশ কয়েকজন। মূলত চাঁদাবাজি ও আর্থিক যোগসূত্র আছে এমন ক্ষেত্রগুলোতেই ঘটছে এসব সংঘর্ষের ঘটনা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে শামীম নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 11টায় নিজের কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার আত্মীয় জানান, ডিউটি শেষ করে নিজের রুমেই ঘুমিয়েছিল শামীম। পরে রাতের ডিউটির সময় তাকে না পেয়ে ডাকাডাকি করে সে বাসায় কর্মরত আরেকজন নিরাপত্তা কর্মী সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মোহাম্মদপুর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত শামীমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দশনাপাড়া গ্রামে। এগারোটা 20-এ যখন আমি একটু রেস্ট নিতেছি, আমার থেকে একটু খারাপ লাগতেছে। পট করে উনি একটা চিৎকার দিয়ে উঠছে দরজার মধ্যে, যে আমাকে ডাক দিয়েছে মতিন ভাই। তা আমি বলছি এটার জন্য ভয় পাই গেছি, কারণ কি আমার সামনে গেটের মধ্যে দারোয়ান, সে কোনো অকারেন্স করছে নাকি। পরে বলে যে এইদিকে আসেন। এইদিকে আসে শামীম তো এই গলাত পাশি দিয়ে দিছে। হাউজাস 3 বছর চাকরি করে, আমাদের সাথে কোনো খারাপ আচরণ নাই বা কোনো সন্দেহ হয় না যে ও এই কাজটা করবে। কারণ ওরা দুলাভাই এই একটা থাকে পাশে, এটা বড়, এটা থাকে সামনে, পরিবারের মতনই থাকে। এবং ওকে আমরা সবাই যথেষ্ট, আমাদের এই অ্যাপার্টমেন্টে যত ভাড়াটিয়া মালিক থাকে সবাই ওকে খুব ভালোই বাসে। রাত 11টার সময় আসার কথা, আসে না। তখন যে আরেকটা গার্ড ছিল, ও ডাকতে গেছে, ডাকে তখন উঠে না। হ্যাঁ, তখন ওই কেয়ারটেকারকে বলছে যে ও তো উঠতেছে না। তো বলছে তুমি পিছন দিক থেকে যা ডাক দাও। পিছন দিক থেকে যখন ডাকতে গেছে, তখন ঝুলন্ত অবস্থায় দেখছে, তখন দৌড় মারে আসছে। ও ঘাবড়ায় গেছে যে দাদা ও তো ঝুলন্ত অবস্থায় আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রপ্তানি কমে গেলেও 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি বেড়েছে 12.5%। দুর্নীতি ও আমলাতন্ত্র জটিলতা কমে যাওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় বেড়েছে বাংলাদেশের রপ্তানি।
বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রপ্তানিতে কিছুটা ধস নামে, তবে ধীরে ধীরে এই ধস থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। বাড়তে শুরু করেছে পণ্য রপ্তানি। এনবিআর এর তথ্য বলছে গত অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে 413 ও 411 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, আর ডিসেম্বরে রপ্তানি বেড়ে 463 কোটি ডলারে দাঁড়ায়। 4 মাস টানা 400 কোটি মার্কিন ডলার মূল্যের বেশি পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। ফলে চলতি 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 12.5%। বাংলাদেশ থেকে চলতি অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই ডিসেম্বরে 2462 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছর 2023-24 অর্থ বছরের একই সময়ে 2188 কোটি ডলারের রপ্তানি হয়। পণ্য রপ্তানিতে বরাবরের মতোই প্রথম স্থানে পোশাক শিল্প। 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে 19 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়। ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধ আর উচ্চ মূল্যস্ফীতি ধাক্কা কাটিয়ে আবারও পোশাক ব্যবসা ফিরেছে। পাশাপাশি চীন থেকেও ক্রয়াদেশ পেয়েছেন ব্যবসায়ীরা। তবে পোশাক শিল্পে বিভিন্ন নীতি নির্ধারণ তৈরি করার আগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে আলোচনার আহ্বান তাদের। 2023-এর বেতন কাঠামো বাস্তবায়ন করতে গিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরি অলরেডি হোঁচট খাচ্ছে, ক্যাশ ফ্লোতে তার চ্যালেঞ্জ আছে। 2024-এর যে জুলাই আগস্ট পট পরিবর্তনের সময় যে ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল সেখানে যে ড্যামেজ হয়েছে, সেখানে ক্যাশ ফ্লোর ব্লিডিং হয়েছে। সো আপনি একটা টাইম দিতে হবে এই রিকভারি পিরিয়ডে। রিকভারি না হতেই আপনি বাড়িয়ে দিলেন, আবার আপনি ওয়ার্ন করছেন আপনি গ্যাসের প্রাইস বাড়াবেন। আপনি আমার সাথে না কথা বলেই আপনি 15% ভ্যাট বাড়িয়ে দিলেন। তাতে করে কি হল? ইনফ্লেশন কি বাড়বে না কমবে? অ্যাকচুয়ালি উই শুড প্ল্যান, উই শুড ডিসকাস টু ডিসাইড। আমরা ডিসকাস না করে ডিসাইড করলাম, তাহলে ক্ষতিটা কার? ইকোসিস্টেমের। এছাড়াও রপ্তানির সাথে জড়িত বিভিন্ন আমলাতন্ত্র ও দুর্নীতি কিছুটা কমে যাওয়াতে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বলেন, আমলাতন্ত্র জটিলতা আরও কমে গেলে এই প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। শ্যাডো একটা গ্রে এরিয়া সবসময়ই থাকে, যেই জায়গাটাতে এখন দুর্নীতি কমার কারণে, প্লাস আপনার এখন আমার কাছে মনে হচ্ছে ব্যুরোক্রেসিটা আগের থেকে একটু ইজি, বাট এখনও মানে স্ট্যান্ডার্ড হয় নাই, বাট আগের থেকে একটু মানে ভালো একটা শেপে এসেছে, যার কারণে কিন্তু রপ্তানিটা আমাদের স্মুথলি করতে পারছি। ব্যাংকগুলিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে, বাট আরও অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার। ওয়ান স্টপ সার্ভিস আপনার জানেন যে কিছুদিন আগে ডিক্লেয়ার করেছে 60টা সংস্থা এখন এক জায়গা থেকে দিবে, আমাদের 14 থেকে 15টা সংস্থা এক জায়গা থেকে দেওয়ার দরকার। এদিকে বিশ্ববাজারের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়াতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সরকারের পক্ষ থেকে রপ্তানিতে জড়িত সকল ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানোর আহ্বান তাদের। যে সরকার যদি সার্বিকভাবে এটা তত্ত্বাবধান করতে পারে, যে টাকা যদি আমি কিনি সত্যিকার অর্থেই যা দেওয়া দরকার এবং আমি যা বিক্রি করি তা সেই পরিমাণটা সত্যিকার অর্থেই ঢুকা, প্লাস হচ্ছে বহির্বিশ্বের আর্থিক অবস্থার সাথে সঙ্গতি রাখা এবং নতুন বাজারের দিকে যদি সঠিকভাবে মনোযোগ দেওয়া হয়, তাহলে আমাদের সেই প্রবৃদ্ধি এবং আমার কম্পিটিং যারা কান্ট্রি দেশসমূহ রয়েছে তাদের সাথে যদি আমার এখনও শ্রমের মজুরির তুলনামূলক চিত্র তুলে ধরেন, তাহলে আমাদের সেই প্রবৃদ্ধি কিন্তু 18 থেকে 20% পর্যন্ত পৌঁছতে পারে বলে আমি আশা করি। বাণিজ্য বাড়াতে এখন থেকেই নতুন বাজার খোঁজারও তাগিদ দেন সংশ্লিষ্টরা। 2024 সালে জুলাই আগস্টের প্রভাবে রপ্তানিতে ধস নামে, তবে এরপর টানা 3 মাস 400 কোটি মার্কিন ডলারের বেশি পণ্যের মূল্য রপ্তানির ফলে 2024-25 অর্থ বছরের প্রথমাংশে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 12.5%। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, আমলাতন্ত্র ও নীতি নির্ধারকরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে ভবিষ্যতে প্রবৃদ্ধি আরও বেশি বৃদ্ধি পাবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। 4 লেন সড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাতায়াতের সময় কমলেও বেড়েছে দুর্ঘটনা। 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মহাসড়কের বগুড়া জেলায় দুর্ঘটনা 133টি, প্রাণ ছড়েছে 117 জনের। নতুন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ না থাকায় ছোট বড় সব যানবাহনই চলছে নিয়ন্ত্রণহীনভাবে। দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি যাত্রী চলাচকদের। রাজীব সেলিমের প্রতিবেদন। দেশের উত্তরের জনপদের সাথে রাজধানীর যোগাযোগ সহজ করেছে 4 লেনের সড়কপথ। সরু পথে আর লাগে না দীর্ঘ সময়, যানজট নেই, বেড়েছে গতি। ঢাকা রংপুর মহাসড়ক এখন এশিয়ান হাইওয়ে।
পথে যুক্ত হয়েছে আন্ডারপাস, ওভারপাস, ফ্লাইওভার সহ আধুনিক সড়কের সবকিছু। তবে আগে ভুলে ছোট দুর্ঘটনা ঘটলেও এখন গতি বাড়ায় সামান্য ভুলেই ঘটছে বড় দুর্ঘটনা। সড়কে নিয়ম মেনে গাড়ি চালানোর পাশাপাশি অদক্ষদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলছেন চালকরা। এদের জন্য জাম জট সেটা লাগিয়ে থাকবে, কারণ এদের লাইসেন্সের প্রশিক্ষণ নাই, তারা ইন্টারভিউ দেয়নি, বিআরটি যায়নি, পানের দোকান লাইসেন্স কিনে আনলে তারা গাড়ি চালাচ্ছে। নতুন ড্রাইভার এসে বামে ইন্ডিকেটার দেওয়া লাগবে সেটা জানেই না। তার যাদের কারণে মনে করেন যে এই গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে। নতুন যারা এরা ওভারটেক করতে রয়েছে আরও অ্যাক্সেলেটার ধরে জানি ওটা না যেতে পারে। তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মহাসড়কের বগুড়া অংশে দুর্ঘটনা হয়েছে 93টি। এতে প্রাণ ঝরেছে 76 জনের। সড়কের উন্নয়নের পাশাপাশি চালকের দক্ষতা বাড়ানো প্রয়োজন। চালকরা শুধুমাত্র লাইসেন্স নবায়নের সময় দায়সারা কর্মশালায় যুক্ত হন। বিআরটি আসলে সিগন্যালের ওপর বেশি জোর দিচ্ছে, যেহেতু আগামীতে শুধু 4 লেনের মধ্যে শুধু সিগন্যাল থাকবে আর অন্য কিছু থাকবে না। সেক্ষেত্রে আমরা তাদের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা কততে চালালে তারা দুর্ঘটনা ঘটবে না, এই ধরনের আসলে ভালো করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহাসড়কে দূরপাল্লার ভারী যানবাহনের দৌরাত্ম্যের পাশাপাশি নজরে আসে হালকা যানের বেপরোয়া পথ চলা। হেলমেট ছাড়াই উল্টো পথে ফ্লাইওভারে উঠে পড়ছে মোটরসাইকেল আরোহী। এছাড়া ভারী যানের সাথে পাল্লা দিয়ে আগেই থাকছে ভ্যান সাইকেলের মতো হালকা যান। মহাসড়কে তো উঠেছেই, তাও আবার ওভারলোড নিয়ে। পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ। পর্যাপ্ত জনবল বা আমাদের লজিস্টিকের এখনও ওই রকম সক্ষমতা অত বেশি হয় নাই যে ওই সব জায়গাতেই সবাইকে ওইভাবে নামিয়ে দেওয়া সম্ভব না। তবে আমরা সচেতনতা সৃষ্টি করছি, যারা এরকম আমাদের সামনে যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হচ্ছে। 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত বগুড়ার আঞ্চলিক সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে 133টি। তাতে মৃত্যু হয়েছে 117 জনের। রাজীব সেলিম, এখন, বগুড়া। মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। বাড়তি দুর্ভোগে ছিন্নমূল মানুষেরা। তীব্র শীতে কমেছে খেটে খাওয়া মানুষের কাজের সংখ্যা। আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী। অনিক, আজকে চুয়াডাঙ্গার তাপমাত্রা কত, কুয়াশার ঘনত্ব কেমন, এবং একই সাথে জানতে চাই খেটে খাওয়া মানুষের কি অবস্থা? 10.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রার রেকর্ড সেখান থেকে আবার তাপমাত্রা পারদ কিন্তু নিচে নেমে চলে এসেছে। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল সড়কের চারিপাশ। এই সড়কে যে যানবাহনগুলো চলাচল করছিল ভোরে সেই যানবাহনগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে তাপমাত্রা কমে যাওয়ায় এবং ঘন কুয়াশার সাথে শীত বাড়ায়, প্রত্যেকে বিপদে পড়েছে এবং দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চরম আকারে দুর্ভোগে পড়েছে কাজের সন্ধানে আসলে বাসা থেকে যারা বের হচ্ছে, কাজ না পেয়ে আসলে তারা বাসায় ফিরে যাচ্ছে। আমি এখন আছি বড় বাজারে। এখানে কিন্তু আসলে শ্রমিকরা আসলে ভোর থেকেই কাজের সন্ধানে বের হয়। আসলে এখন পর্যন্ত তারা কাজ না পেয়ে আসলে সড়কের পাশেই বসে আছে। আমার সাথে বেশ কয়েকজন শ্রমিকের কথা হয়েছিল, তারা বলছে যে এই শীত বাড়ায়, তাপমাত্রা কমে যাওয়ায় এবং ঘন কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছে না, বিধায় তাদের যে শ্রমের যে এবং আয়ে বড় একটা আসলে ভাটা পড়েছে। পাশাপাশি আমি দেখেছি যে যারা ছিন্নমূল মানুষ আছে, সাধারণ যারা মানুষ আছে, তারা কিন্তু এই শীত বাড়ায় ভোরে এবং বেলা বাড়লেও আসলে সড়কের পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গত কয়েকদিনের তাপমাত্রায় আসলে বেলা বাড়লে সূর্যের দেখা মিললেও আসলে সেই সূর্যের চুয়াডাঙ্গায় উত্তাপ থাকছে না রাত্রে, যার ফলে আসলে দুর্ভোগটা অনেকাংশেই বেড়েছে সাধারণ মানুষের। পাশাপাশি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, বিশেষ করে সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্থ যারা মানুষ আছে, ছিন্নমূল যারা মানুষ আছে, তাদেরকে কিন্তু শীত বস্ত্র এবং কম্বল বিতরণ করা হচ্ছে। তবে সেই শীতার্থ মানুষের তুলনায় যে কম্বল বিতরণ হচ্ছে সেই কম্বল কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাইভেট ক্লিনিকগুলোতেও কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই আসলে বাড়ছে। আবহাওয়া অফিসে বলছে যে সামনে যে দিনগুলো আসছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু তাপমাত্রা কিছুটা নেমে আসবে। সেই সময় কিন্তু চিত্রটা আরো ভয়াবহ হতে পারে, অর্থাৎ তাপমাত্রা আরো নিচে নেমে চলে আসতে পারে। তো শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে রাত্রি এই ছিল সবশেষ।
চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। অন্যান্য ফসল চাষের পাশাপাশি শেরপুরে মটরশুঁটি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। চলতি বছর শেরপুরে জেলায় 60 হেক্টর জমিতে মটরশুঁটির আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে খরচ কম ও লাভজনক হয় প্রতি বছরই বাড়ছে এই ডাল জাতীয় ফসলের চাষ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুর সদরের চরখারচর গ্রামে কৃষক আলামিন সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় প্রথমবার 1 বিঘা জমিতে মটরশুঁটির চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় খরচ বাদ দিয়ে 25 থেকে 30 হাজার টাকা লাভের আশা তার। এটা খুব লাভজনক আবাদ, কারণ এই ফসলে অল্প সময়ের মধ্যে অনেক ফলন। চলতি মৌসুমে শেরপুর জেলায় 40 হেক্টর জমিতে মটরশুঁটির আবাদ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা কৃষকদের। আমরা আমন কাটে সাইরা এগুলা মটরশুঁটি আবাদ করি, এতে সেচের পানিও কম লাগে, সময়ও খুব কম লাগে। পরবর্তীতে ধান চাষ বা অন্যান্য ফসল চাষ করা যায়। 1 বিঘা জমি থেকে 30 হাজার টাকা বীজ বিক্রি হয়েছে। কৃষি বিভাগ বলছে ডাল জাতীয় ফসল চাষে খরচ কম হয়। এছাড়া একই জমিতে এক ফসল বারবার চাষ করলে জমি উর্বরতা হারিয়ে ফসল উৎপাদন কম হয়। এতে একদিকে যেমন ফসলের ফলন কমে, অন্যদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তাই কৃষি বিভাগ থেকে কৃষকদের নতুন নতুন ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। মটরশুঁটি চাষে যে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ আমরা কৃষি বিভাগ হতে দিয়ে যাচ্ছি। আগামীতে এই টমেটো, সরিষা, ভুট্টার পাশাপাশি এখানে এই অল্প দিনের যে ফসল এই মটরশুঁটি, এটা তারা ব্যাপক আকারে করার জন্য কৃষকরা প্রস্তুতি নিয়েছে। বাজারে চাহিদা ভালো থাকায় এবং ভালো দাম পাওয়ায় আগামী মৌসুমে মটরশুঁটি চাষ আরও বাড়ার আশা এই কৃষি কর্মকর্তার। আমরা কৃষকদেরকে এই সম্ভাবনায় ফসলটি আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতেছি। আমাদের চরাঞ্চলের একটি প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতেছি। উন্নত জাতের মটরশুঁটি রোপণের 80 থেকে 90 দিন পর ফসল সংগ্রহ করা যায়। বিঘা প্রতি ফলন 40 থেকে 50 মণ। বাজারে প্রতি মণ মটরশুঁটি বিক্রি হয় 2800 থেকে 3000 টাকায়। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। মাটি ও আবহাওয়া উপযোগী হয় উপকূলে বাড়ছে তরমুজের আবাদ। আগাম ও গ্রীষ্মকালীন মিলিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় 3000 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে, যেখান থেকে এবার 150 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। তবে তরমুজ চাষে সমৃদ্ধির হাতছানি থাকলেও বিধ্বস্ত ও দুর্বল বেড়িবাঁধ, দুর্যোগ, জলোচ্ছ্বাসে ক্ষেত তলিয়ে যাওয়ার শঙ্কা হাজারো কৃষকদের। কলাপাড়া থেকে জসিম পারভেজের প্রতিবেদন। সমুদ্র তীরবর্তী পটুয়াখালীর কলাপাড়ায় মাঠের পর মাঠ ছেয়ে আছে তরমুজের লতানো গাছে। মাটি ও আবহাওয়া তরমুজ চাষে অনুকূল হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় উপকূলীয় উপজেলাটিতে বাড়ছে আগাম জাতের তরমুজের আবাদ। কলাপাড়ায় চলতি মৌসুমে প্রায় 500 হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ হয়েছে। আগামী 1.5 থেকে 2 সপ্তাহ পর এসব তরমুজ বিক্রির আশা কৃষকদের। তরমুজ চাষ লাভজনক হওয়ায় কলাপাড়ায় বাড়ছে চাষির সংখ্যাও। আগাম তরমুজ দেওয়ার মানে হইলো যে যেমন পানিতে চাষ তলাই যাইবে, শেষ সময় পানি আসবে, এই জন্য আমাদের আগাম দেওয়ার মানে উদ্দেশ্য। ভিটামিন দিতে আসি, তারপরে সার প্রয়োগ করতে আসি, পানি প্রয়োগ করতে আসি। এখন আবার এই যে গাছ নরম করার জন্য সলুবর বরণ দিতে আসি। 100 টাকা করে পিস আসে, তাহলে 20,000 ধরলে 20 লাখ টাকা আসে। আমাদের খরচ যাইতে আছে আমাদের প্রায় 6 লাখ টাকার মতো গিয়েছে। আগাম জাত ছাড়াও এই অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ হয়। এখন জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত কৃষকরা। গাছ সুস্থ রাখতে ও বাড়তি ফলনের আশায় যত্নের কমতি রাখছেন না কৃষক। প্রায় 200 একর জমি আছে। এই জমিটা আমাদের 3 ফসলীয় জমি, কিন্তু আমাদের একটা ভেরিবান্ধের অভাবে আমাদের মানে এই জমিগুলা কৃষিকাজ করতে আমাদের খুবই মানে ঝুঁকিপূর্ণ। ফলন ভালো, আর গত বছর আমরা বেচছি 70 লাখ। আমরা আশা করি যে এখানে রমজানের আগে মানে প্রথম রমজানের দিকে আমরা তরমুজটা বিক্রি করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর বিগ ফ্যামিলি, ড্রাগন, হিমেল সুগার ও ব্ল্যাক কুইন সহ উন্নত জাতের তরমুজের চাষ বেশি হচ্ছে। ছত্রাক ও ভাইরাসজনিত রোগবালাই থেকে তরমুজ রক্ষায় সার্বক্ষণিক পরামর্শ সহ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমাদের উপসহকারী কৃষি অফিসার যারা ইউনিয়ন পর্যায়ে কর্মরত রয়েছেন তারা এবং আমরা সকলে মিলে কৃষকদের যাতে এই তরমুজ বিশেষ করে ভাইরাসের দ্বারা আক্রান্ত না হয় বা কোনো ছত্রাকজনিত কোনো অসুখ বিসুখে না আক্রান্ত হয়, সেজন্য আমরা সবসময় কৃষকের পাশে পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে তরমুজ চাষে সমৃদ্ধির হাতছানি থাকলেও
বিধ্বস্ত ও দুর্বল বেড়িবাঁধ, দুর্যোগ, জলোচ্ছ্বাসে ক্ষেত তলিয়ে যাওয়ার শঙ্কাতেও দিন কাটছে হাজারো কৃষকের। তাদের দাবি ফসল ও জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার। আগাম ও গ্রীষ্মকালীন মিলিয়ে চলতি মৌসুমে কলাপাড়ায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। কোনো দুর্যোগ বা জলোচ্ছ্বাস হানা না দিলে যেখান থেকে বছর জুড়ে অন্তত ১৫০ কোটি টাকার তরমুজ বিক্রির আশা। এখন কলাপাড়া। শেষ দিকে এসে জমে উঠেছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ভিড় বাড়ার সাথে সাথে বাড়ছে কেনাবেচাও। দেশীয় পণ্যের পাশাপাশি চাহিদা রয়েছে বিদেশি পণ্যেও। তবে দাম বেশি হওয়ায় চাহিদা মতো বিদেশি পণ্য কেনা যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে ভ্যাট ট্যাক্সের জন্য স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি দাম চাইছেন বিদেশি বিক্রেতারা। আর জানাচ্ছেন সানি মৃধা। আর মাত্র 5 দিন পরই পর্দা নামতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। শেষ মুহূর্তে এসে যেন ভিড়ও বাড়ছে পাল্লা দিয়ে। আর ছুটির দিন হলে তো সেই ভিড় ছাড়িয়ে যায় প্রত্যাশার চেয়েও বেশি। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকেই মূলত বেশি দর্শনার্থী ভিড় করেন। কেউ পরিবার, আবার কেউ প্রিয়জনকে সাথে নিয়ে হাজির হচ্ছেন। কেনাকাটার পাশাপাশি নিজেদের মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতেও ভুলছেন না তারা। এর বাইরেও পছন্দের পণ্য সুলভ মূল্যে পাওয়ার আশায় অনেকেই আসছেন বাণিজ্য মেলায়। এখানে ড্রেস অনেক সুন্দর, জুতার দোকান সবগুলো অনেক সুন্দর ছিল। অনেক মানুষ, তারপরে দাম অনেক কম, ডিসকাউন্ট দিচ্ছে, এই জন্য ভালো লাগছে। বাচ্চার জন্য কিছু না কিছু বায়না আছে, তো দেখি ওর কোনটা পছন্দ হয় সেভাবে ইনশাআল্লাহ। এবার অনেক কিছু আসছে নতুন, দেখবো, কিনবো, এক্সপিরিয়েন্স অন্যরকম হবে এবার। বাণিজ্য মেলা মানেই বাহারি পণ্য আর মূল্য ছাড়ের ছড়াছড়ি। ক্রেতাদের আকৃষ্ট করতে আয়োজকদের থাকে নানা উদ্যোগ। এবার দেশি পণ্যের পাশাপাশি ক্রেতাদের চাহিদার তালিকায় রয়েছে কার্পেট, শাল, বাহারি বাতি, গৃহস্থালী, সাজসজ্জার বিদেশি পণ্য। তবে উচ্চ মূল্যর কারণে এসব পণ্য চাহিদা মতো কিনতে পারছেন না ক্রেতারা। তাদের দাবি মূল্য ছাড় থাকার পরও যে দাম আসে তা অনেকটাই নাগালের বাইরে। ফলে এসব বিদেশি স্টল থেকে অনেকেই ফিরছেন খালি হাতে। পাকিস্তানি কিছু জুতি কালেকশন আছে, কাশ্মীরি কিছু শল, কাশ্মীরি ডিজাইনস, ওগুলো অনেক চোখে লাগার মতো। প্রোডাক্টের কোয়ালিটি ভালোই মনে হলো, মানে অতটা র কোয়ালিটির না, মানে ফিনিশিং ভালো আছে। আমি নিজেই দেখে কিনলাম। দাম তো অনেক বেশি, ওখান থেকে ওরা ডিসকাউন্ট দেয় 20%, 30%। এখন দাম যদি অনেক দিয়ে রাখে তাহলে 20%, 30% ডিসকাউন্টে তো আমাদের পোষায় না। এদিকে বিদেশি বিক্রেতারা দাবি করছেন ক্রেতারা দোকানে ভিড় করলেও সেভাবে পণ্য কিনছেন না। তবে ভ্যাট ট্যাক্সের কারণে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি দাম মানছেন তারাও। তবে মেলার বাকি দিনগুলোতে ক্ষতি কাটিয়ে ভালো বেচাকেনা হবে বলে প্রত্যাশা করছেন এসব বিদেশি দোকানিরা। We also pay too much tax. We have too much expenses. We customer have to understand that one. And this is all unique products. स्टार्ट में तो सेल वो था, लेकिन अभी अब सेटिस्फाई है। अभी कस्टमर आके जो देख कर गए तो अब आ रहे हैं, ले जा रहे हैं। যদিও এবার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়েছে ৩৬২টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠান রয়েছে মাত্র 11টি। সানি মৃধা, এখন, ঢাকা। কাতারে বাংলাদেশের তৈরি পোশাক, গার্মেন্টস পণ্য প্রসারে কাজ করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। দেশটিতে বাংলাদেশের মালিকানাধীন তেমন কোনো তৈরি পোশাক শিল্পের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না ওঠায় অনেকটা পিছিয়ে এই খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশের তৈরি পোশাককে ব্র্যান্ডিং করার সুযোগ কাজে লাগাতে প্রস্তুত প্রবাসী ব্যবসায়ীরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে থাকছে বিস্তারিত। পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক শীর্ষস্থান দখল করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক বা গার্মেন্টস পণ্যের বাজার। তবে কাতারে দিন দিন বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। বাংলাদেশি তৈরি পোশাক মেলে কাতারে এমন দোকান ৫০০-র বেশি। ২৩,০০০ বর্গমিটারের প্লাজা মল এশিয়ান টাউন শপিং সেন্টারে রয়েছে তৈরি পোশাকের শতাধিক দোকান। এছাড়া দোহার অনেক দোকানেই বাংলাদেশের তৈরি পোশাক পাওয়া যায়। এগুলো হচ্ছে বাংলাদেশি পণ্য। বাংলাদেশের পণ্য এখানে মোটামুটি চাহিদা আছে সবার। ইন্ডিয়ান বলেন, নেপালি বলেন, ফিলিপাইনি বলেন। প্রেজেন্ট করতেছি বেশিরভাগ বাংলাদেশি পণ্য, বেশিরভাগ বাংলাদেশি কোয়ালিটি। বাংলাদেশ থেকে আমরা ইম্পোর্ট করে বাংলাদেশি পণ্যর অনেক চাহিদা কাতারে। কাতারে তৈরি পোশাক শিল্প ও ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে ৫,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি। বিক্রেতারা বলছেন অন্যান্য দেশের অভিবাসীরাও বাংলাদেশের তৈরি পোশাকের ব্যবহার বাড়িয়েছেন।
পুরো কাতারের মধ্যে বাংলাদেশের কাপড়ের অনেক চাহিদা, যারা ফিলিপিনো, নেপালি এবং যারা বাইরের দেশের মানুষ বাংলাদেশি কাপড়কে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমাদের এখানে যারা বাংলাদেশি যারা উদ্যোক্তা, দোকানপাটের যারা দোকান দেয়, এরকম উদ্যোক্তা খুব কমই আছে এখানে। যতগুলো আইটেম আছে গার্মেন্টসের, যেমন জিন্স, শার্ট, টি শার্ট, এমনকি ট্রাউজার, এই আইটেমগুলো খুবই উন্নত মানের এবং বাংলাদেশের যতগুলো পণ্য আমাদের গার্মেন্টসের পণ্য আছে, আমরা কাতারে এগুলো খুবই ভালো একটা চাহিদা রয়েছে। কাতারে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের প্রসারে কাজ করছেন বলে জানান ব্যবসায়ীরা। ইউরোপ আমেরিকাতে যেভাবে আমাদের কাপড়ের সুনাম আছে, ওইভাবে আসলে আমরা মিডল ইস্টে ওই সুনামটা হয়তো এখনো অর্জন করতে পারিনি। তো ইনশাল্লাহ আমি বা আমরা যারা আছি সবাই মিলে ইনশাল্লাহ আমরা এই কাপড়ের ব্যবসা বা গার্মেন্টস ব্যবসাটা আমরা সামনের দিকে নিয়ে এগিয়ে যাব। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তৈরি পোশাকের বাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবার খেলার খবর। বিপিএলে পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের দায়িত্ব নিয়েছে বিসিবি। 48 ঘন্টার মধ্যে পারিশ্রমিক ইস্যুর সমাধান করা হবে, শনিবার বোর্ড সভা শেষে জানিয়েছেন বিসিবি কর্তারা। বিপিএলে ওঠা ফিক্সিং ইস্যুতে আকসু তদন্ত করছে বলে জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিল হক পান্থ। বিপিএলে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে টালমাটাল দেশের ক্রিকেট। পারিশ্রমিক ইস্যুতে টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার মালিকপক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে। ক্রিকেটারদের অনুশীলন বর্জন, ম্যাচ বয়কটের হুমকি, বোর্ড সভাপতির হস্তক্ষেপ সহ নানা জলঘোলার পর এখনও সংকট সমাধান করতে পারেনি দুর্বার রাজশাহী। এর মধ্যেই জানা গেছে পারভেজ ইমনকে 1 পয়সাও পরিশোধ করেনি চিটাগং কিংসও। পারিশ্রমিক ইস্যুতে বিসিবি বরাবর চিঠি দিয়েছিলেন বিদেশি ক্রিকেটাররাও। এসব কর্মকাণ্ডে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ধুলোয় মিশেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন কাণ্ডের পর এবার নড়ে চড়ে বসেছে বিসিবি। বোর্ড সভা শেষে গণমাধ্যমের পরিচালকরা জানিয়েছেন শীঘ্রই আসছে সমাধান। কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে, যেটা আমরা অ্যাটেনশনে নিয়ে আমরা ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার, কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে, সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। পারিশ্রমিক ইস্যুর চেয়েও স্পর্শকাতর অভিযোগ উঠেছে বিপিএলে। গুঞ্জন আছে বিপিএলে পাতানো ম্যাচের। সন্দেহের তালিকায় কয়েকজন ক্রিকেটার। এ নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিসিবির অ্যান্টি কারাপশন সেল আছে, এটা তাদের এখতিয়ারাধীন, সেই জন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছেন। নতুন বিপিএলের স্বপ্ন দেখানো 11তম বিপিএল বরং বিতর্কে আগের সব আসরকে ছাড়িয়ে গেছে। দেখার অপেক্ষা ভালোই আসর শেষ করতে পারেন কিনা আয়োজকরা। যেগুলো আমরা পাবলিক করতে পারি না। ওয়াসিল হক পান্থ, এখন ঢাকা। সিলেট চট্টগ্রাম হয়ে আবারও ঢাকায় ফিরেছে বিপিএল। শেষ পর্বের প্রথম দিনের ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। সেরা লড়াইয়ে নিজেদের দলকে শক্ত অবস্থানে রাখতে অনুশীলনের সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার ছাপ রেখেছে বরিশাল, রাজশাহী, সিলেট ও রংপুর রাইডার্স। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। টেবিলের তলানিতে অবস্থান করলেও সবার আগে প্রস্তুতিতে সিলেট স্ট্রাইকার্স। 9 ম্যাচে মাত্র 2 জয় পেলেও কাগজে কলমে এখনও টিকে আছে প্লে অফের আশা। এজন্য সিলেটকে মেলাতে হবে নানা সমীকরণের মারপ্যাচ। ম্যাচ হারলেই শুরু হবে সিলেটের ছিটকে পড়ার কাউন্টডাউন। অবশ্য আশা বাঁচিয়ে রাখতে হলে বরিশালের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে সিলেটকে। পারিশ্রমিক নিয়ে টানা হ্যাচড়া আর বিতর্ক, তবুও আসরের সেরা দলকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে দুর্বার রাজশাহী। তবে প্র্যাকটিস সেশনে 2-1 দেশি ক্রিকেটারের অনুপস্থিতির পাশাপাশি দেখা মেলেনি বিদেশি ক্রিকেটারদেরও। সে কারণেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের একাংশের বেতন এখনও বাকি। গুঞ্জন সত্যি হোক বা না হোক, প্লে অফে জায়গা পেতে হলে আবারও রাইডার্স দুর্গ জয় করার বিকল্প নেই রাজশাহীর। রংপুরের সাথে মুখোমুখি হওয়া 2 ম্যাচেই হার, তবে বাকি ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে টেবিল টপার রংপুরের ঘাড়ে শ্বাস ফেলছে তামিম ইকবালের দল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করার ফাঁকে দলের সিনিয়র ক্রিকেটারদের কন্ট্রিবিউশনের কথাও জানিয়েছেন মোহাম্মদ নবী। I still have your 4 games left here to
to focus on that 4 games and put our team in the top 2. We help Tamim, yeah. It's most of the time he is on the boundary. And then we will discuss always which field is on the right place and which bowler is suitable at their situation. And out the field, Tamim is the great and is one of the best. শেষের শুরুর আগে জমে উঠেছে পয়েন্ট টেবিল। একটা হার বা জয়ে আমূল বদলে যেতে পারে হিসেব নিকেশ। এমনকি শঙ্কা আছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার। ব্যতিক্রমী থেকে বিতর্কিত বিপিএল-এ রূপ নেয়া বিপিএল-এর শেষটা অন্তত মাঠের খেলায় রং ছড়াবে এমনটাই প্রত্যাশিত। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অভ্যুত্থানের 6 মাসেও আহত অনেকে পাননি সহায়তা, ব্যবস্থাপনায় জনবল সংকট নিয়েও সচেষ্ট জুলাই ফাউন্ডেশন। যারা বেশি আহত আমরা তাদেরকে আগে প্রাধান্য দিই। আমাদের এখানে একটা কুইক রেসপন্স টিম আছে। আপনার যে পরিমাণ কাজ আমরা করছি সেই তুলনায় লোকবল কম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। চট্টগ্রামের রাউজানে আধিপত্যের লড়াইয়ে 5 মাসে 33 সংঘর্ষ, প্রাণ গেছে 3 জনের, আতঙ্কে স্থানীয়রা। দুই গ্রুপের মধ্যে সবসময় গোলাগুলি মারামারি, এসব মধ্যে আমরা এলাকাবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। অভ্যুত্থানের পর দুর্নীতি আমলাতন্ত্র কমায় বাড়ছে রপ্তানির গতি, অর্থ বছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি 12.5%। স্ট্যান্ডার্ড হয়নি, বাট আগের থেকে একটু ভালো একটা শেপে এসেছে, যার কারণে কিন্তু রপ্তানিটা আমাদের স্মুথলি করতে পারছি। উত্তরবঙ্গ থেকে ঢাকা চলাচলে বগুড়া অংশের 4 লেনে ঝুঁকি, 24 সাল থেকে 133 দুর্ঘটনার 117 জনের প্রাণহানি। এ ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।